জানুয়ারি 1980 ইন্দিরা গান্ধী পুনরায় ক্ষমতায় ফিরে আসেন এবং ফিরে আসার সাথে সাথেই তিনি রকে আবার শক্তিশালী করে তোলেন, নতুনভাবে গড়ে তোলেন রকে। সকল ধরনের সুবিধা, টেকনোলজি, অস্ত্র এবং কমিউনিকেশন সিস্টেম দিয়ে রকে শক্তিশালী করা হয়। পাশাপাশি তাদের মনোবল চাঙ্গা করার জন্য তাদেরকে বিভিন্ন ধরনের সুবিধা দেওয়া হয়। পৃথিবীর বিভিন্ন কান্ট্রিতে, বিভিন্ন দেশে রকেট ছড়িয়ে দেওয়া হয়। এখনও অবধি পৃথিবীর বিভিন্ন দেশে, ভারতের প্রতিবেশী দেশগুলো সহ, আমাদের দেশ সহ প্রতিটা দেশই সক্রিয় এবং নিজেদের দায়িত্ব খুব গুরুত্ব সহকারে পালন করে যাচ্ছে। এর একটা উদাহরণ দিই। 1984 সালের ঘটনা এটা। ইংল্যান্ডে রয়ের এজেন্ট যারা ছিলেন তারা হঠাৎ জানতে পারলেন যে ইংল্যান্ডের কোনো একটা টেক্সটাইল কোম্পানিতে পাকিস্তান 150 জনের মতো লোকের জন্য 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সার্ভাইভ করার মতো যেই সামরিক পোশাক হয় সেই সামরিক পোশাকের অর্ডার দিয়েছে। এই খবর রয়ের এজেন্টরা পাওয়া মাত্রই তারা ইন্ডিয়াতে তাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানায়। ইন্ডিয়ান ঊর্ধ্বতন কর্মকর্তাদের বুঝতে বাকি থাকে না যে সিয়াচিনে পাকিস্তান তাদের ঘাঁটি গাড়বে এবং ইন্ডিয়ার যে অংশটুকু সে অংশটুকু দখলের চেষ্টা করবে। তারা তাদের লবিস্ট দ্বারা সেই ডেলিভারির সময়টা একটু পেছানোর চেষ্টা করে এবং সেটাতে সফল হয় এবং ইন্দিরা গান্ধীর আদেশে 13 এপ্রিল 1984 সালে ইন্ডিয়ার প্রায় 300 জন আর্মি অফিসার এবং জওয়ান মিলে সিয়াচিনের দখল নিয়ে নেয় পাকিস্তানের পূর্বেই। পাকিস্তান যখন সেখানে পৌঁছায় তখন পাকিস্তানে কিছুই করার ছিল না। ঠিক একইভাবে ইন্ডিয়া যেভাবে তার প্রতিবেশী রাষ্ট্রগুলো দ্বারা ঘিরে আছে, চায়না, পাকিস্তান, বাংলাদেশ, নেপাল, ভুটান দ্বারা ঘিরে আছে যে দেশগুলোর মাধ্যমে ইন্ডিয়া, সেই দেশগুলোর সাথে তাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের চেয়ে তাদের শত্রুতাপূর্ণ সম্পর্কটাই বেশি। তারা সবসময় তাদের আশেপাশের রাষ্ট্রগুলোকে ডমিনেট করার চেষ্টা করে, তাদের ক্ষমতার নিচে রাখার চেষ্টা করে, যে কারণে অন্যান্য দেশের প্রতিবেশী দেশের নাগরিকরা ইন্ডিয়ার সাথে সুসম্পর্ক চাইলেও বজায় রাখতে পারে না। যার ফলে ইন্ডিয়া তাদের নিজেদের সেফটির জন্য এবং অন্যান্য দেশের নিজেদের কর্তৃত্ব স্থির রাখার জন্য সেই রকে ব্যবহার করে সবসময়। আমরা জানি বাংলাদেশেও রয়ের অনেক এজেন্ট রয়েছে, কিন্তু তাদেরকে আইডেন্টিফাই করা এতটা সহজ নয়। আমাদের সাবধান থাকতে হবে নিজেদের দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য, ইন্ডিয়ার রয়ের হাত থেকে এবং ইন্ডিয়ার সরকারের হাত থেকে, এবং নিজেদের যে ডিফেন্স সিস্টেম সেটাকে আরও মজবুত করতে হবে, সামরিক বাহিনীকে আরও শক্তিশালী করতে হবে, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, পাশাপাশি আমাদের যে গোয়েন্দা সংস্থা DGFI এবং NSI একেও শক্তিশালী করে গড়ে তুলতে হবে, যেন আমরা আমাদের প্রতিবেশী রাষ্ট্রগুলোর সাথে পাল্লা দিয়ে চলতে পারি। ভারত কখনোই আমাদের সাথে হয়তো সরাসরি যুদ্ধে জড়াবে না, কারণ ভারত খুব ভালো করে জানে যে তাদের প্রতিবেশী প্রতিটা রাষ্ট্রই তাদের শত্রু রাষ্ট্র। বাংলাদেশের সাথে তারা যদি এই যুদ্ধে জড়ায় তাহলে এই সুযোগটার সাথে সাথে চীন এবং পাকিস্তান নেবে, যার ফলে ভারতের ক্ষতি হবে সবচেয়ে বেশি। তবে তারা কূটনৈতিকভাবে বাংলাদেশি যে পাহাড়িদের উস্কানি দিয়ে, তারপরে বিভিন্ন রাজনৈতিক দলের সহায়তা নিয়ে বাংলাদেশের মধ্যে অস্থিরতা তৈরি করতে পারে, যেটা আমাদেরকে সাবধান থাকতে হবে সেই অস্থিরতা যেন তৈরি করতে না দেওয়া হয় তার জন্য। এবং আমাদের গোয়েন্দা সংস্থাকেও সর্বোচ্চ সুবিধা দিয়ে তাদেরকেও দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য কাজ করার সুযোগ দেওয়া খুবই গুরুত্বপূর্ণ। আমরা চেষ্টা করব ডিফেন্স আর্মিতে যারা আছেন, সেনাবাহিনী বা সাধারণ মানুষ সবাই মিলে, সাধারণ ছাত্র জনতা মিলে দেশকে নতুন করে গড়ে তোলা। ইনশাআল্লাহ। ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। জাযাকাল্লাহ খাইরান।